চারটার খবরে আলোচনায় ফেরার আগে এই মুহূর্তে লাইভ রুম কি আমাদের সঙ্গে রয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অভয়কাণ্ডের অভিনব প্রতিবাদ চলছে শ্যামবাজারে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ, রাতভর চলছে অবস্থান। সেই প্রতিবাদ মঞ্চে যাব। রুমকি এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে। আলোচনায় ফেরার আগে তোমাকে একবার দেখাতে বলবো দর্শকদের, এই মুহূর্তে গোটা রাত ধরে প্রতিবাদ চলেছে এবং আজকে সকালেও প্রতিবাদ চলেছে। এই মুহূর্তে কি বলছেন তারা? শ্যামবাজার চত্বরে গতকাল রাত থেকে দুটি কর্মসূচি হয়েছে। একটি এসএফআই ডিওয়াই এডওয়ার্ড ধর্ণা অবস্থান কর্মসূচি, যা এখনো পর্যন্ত চলছে এবং তা অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং তুমি যে ছবিটার কথা বললে সেই ছবিটা আমি বলবো একবার দেখানোর জন্য। এই মুহূর্তে যে ছবি দেখাবো সেই ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ঠিক এইভাবেই রাস্তায় এঁকে প্রতিবাদ জানানো হচ্ছে শিল্পীদের তরফ থেকে। তারা এই রাস্তায় গতকাল সারা রাত ধরে ছবি এঁকেছেন এবং যে বিভিন্ন স্লোগান উঠছে সেই স্লোগানগুলো তারা লিখেছেন এবং সেখানে একটাই ভাষা, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। এই সমস্ত এবং কার্যত পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উঠে দিয়েছেন এই আঁকার মাধ্যমে এবং বিভিন্ন স্লোগান লেখার মাধ্যমে। এই কর্মসূচি তাদের চলছে এবং হয়তো অন্য কোনো রাস্তায় তারা আবারও আজ এইভাবেই প্রতিবাদ জানাবেন, এইভাবেই নিজেদের শিল্পীরা প্রতিবাদ জানাবেন। আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু ডিওয়াইএফআই এর তরফ থেকে যে অনির্দিষ্টকালীন ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি চলছে, স্লোগান দেওয়া হচ্ছে এবং যে অভিযোগ হচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু ধর্ণা মঞ্চ বাদ দেওয়া অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তারা এইভাবে অস্থায়ী ত্রিপল কাটিয়ে সঙ্গে থাকা। অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আরো বেশ কয়েকটি আজকে গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন রয়েছে এবং আজকে রাতে আবারও রাত দখল কর্মসূচি রয়েছে। কালকে সুপ্রিম কোর্টে শুনানির আগে আজকে গোটা রাজ্যে রাত জাগবেন বহু মানুষ। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, গতকাল যখন সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে, পিছন থেকে এসে সাধারণ মানুষ চড় চাপড় চাঁটি সবকিছু মেরে চলে যান। পুলিশের মানে সিবিআই পুলিশ সবাই ছিল, কিন্তু সন্দীপ ঘোষকে সেই চড় চাঁটির হাত থেকে বাঁচানো যায়নি সাধারণ মানুষের ক্ষোভের মুখে। আপনার মনে হয় ভবিষ্যতে সন্দীপ ঘোষের ওপর থেকে যারা তাকে কন্ট্রোল করতেন বা তার যে মাথারা রয়েছেন, তার যে কর্তা কর্ত্রীরা রয়েছেন, তারাও আগামী দিনে চাঁটি খেতে পারেন রাস্তায় বেরোলে? এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে মানুষের ক্ষোভের মুখে? না, দেখুন, আমি গণতান্ত্রিক আন্দোলনে সেখানে কিন্তু এই ফিজিক্যাল যে অ্যাটাক, কাউকে চড় মারে, এটাকে আমি সমর্থন করি না। তাহলে তো আমাকে ওই পাবলিক লিঞ্চিং, গণধোলাই, সেগুলোকে সমর্থন করতে, ওটা আমি একদমই সমর্থন করি না। যদি চড় মারতেই হয় সেটা সাংবিধানিক তরিকা, মানে উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট বক্সে চড় মারুন। আমি এখানে চড় মারলাম আর ব্যালট বক্সে বাংলা তার নিজের মেয়েকে চায় করলাম, তাহলে এরকম সন্দীপ ঘোষ হাজারে হাজারে জন্ম নেবে। মূলচ্ছেদ করতে হবে। এই চট মেরে এইগুলো আমি একদমই সমর্থন করি না। আমার মনে হয় এতে মূল আন্দোলনের সুর নষ্ট হয়ে যায়। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এটা মনে হয় না বাংলার কেউ সমর্থন করে। আমি তীব্র বিরোধী এই সরকারের। আমার যেটা বারবার বলি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং দফা 1 দাবি 1 সিপির পদত্যাগ, সেটা আমি সবসময় বলবো, কিন্তু এই সমস্ত ফিজিক্যাল অ্যাটাক, এটাকে আমি সমর্থন করি। দীপাঞ্জন বাবু, আপনি বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপির পদত্যাগ। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা ফিরিস্তি তুলে ধরেছেন। তিনি দশমিক এবং শতাংশ দেখিয়ে বলেছেন এই রাজ্যে ধর্ষণ অন্য রাজ্যে 6.7, এই রাজ্যে 2.4। তাই ওনার এই মুহূর্তে ইয়ে করার দরকার নেই, রেজিগনেশন দেওয়ার দরকার নেই, কারণ ওনার রাজ্যে ধর্ষণ তুলনামূলক কম হয়। এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, যত চিফ মিনিস্টার বিজেপি রাজ্যে আছে তাদের পদত্যাগ চাই, সবার পদত্যাগ চাই। কিন্তু উনি পদত্যাগ করবেন না, কারণ এই রাজ্যে ধর্ষণ শতাংশে নাকি কম হয়। কি বলবেন? দেখো, সাধারণত আমি অশিক্ষিত লোকজনের প্রশ্নের উত্তর দেই না, কিন্তু কেউ যদি সাংবিধানিকভাবে নির্বাচিত হন এবং বিধানসভায় দাঁড়িয়ে সম্পূর্ণ অসত্য ভাষণ করেন, সেখানে একটা প্রতিবাদ জানানো আমার মনে হয় উচিত। এবং জনগণ যারা শুনছে, তোমাদের শ্রোতা দর্শকরা, তাদের কাছে এগুলো আসা উচিত। যেটা আমরা ক্রাইমের সঙ্গে যুক্ত থেকে ক্রিমিনোলজির ছাত্র হিসেবে আমরা জানি যে এনসিআরবি যে রিপোর্টের কথা বলছেন, সেই এনসিআরবি রিপোর্টটা পুরোপুরি ম্যানুপুলেট হয়। কেন্দ্রীয় সরকার প্রকাশ করে, কিন্তু রাজ্য সরকার এই ম্যানুপুলেটেড ডাটাটা পাঠায়। আমরা বাংলায় দেখেছি। তুমি একটা সামান্য উদাহরণ, আরজিকর হাসপাতালে এই অভয়ার যে কাণ্ড, সেখানে দেখো পুলিশ কেরম ভাবে ম্যানুপুলেট করেছে।
যত ধর্ষণের ঘটনা হবে যা হবে সেগুলো ম্যানিপুলেট করা হয়, এবং এটা এনসিআরবি বলা হয় যে মোটামুটি 25% রেকর্ডেড হয়, 75% রেকর্ড করতে দেয় না লোকাল পুলিশ, সেটা ইউপি হোক, বাংলা হোক, রাজস্থান হোক, যেখানেই হোক। সেটা দেখিয়ে যদি কেউ গর্ব করে তো এটা তো সাংঘাতিক। মানে এটা ব্যাপারটা হচ্ছে আমার নিজের ছেলে ফেল করলো, আমি প্রতিবেশীর ছেলেরাও ফেল করেছে, সেই আনন্দে নাচছি। তো উনি ওনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তুমি একটা মানে আমি জানি না তোমরা যেটা দেখাচ্ছ, যেটা হয়তো তোমরা পরে আলোচনায় আসবে, যে সিআইএসএফ এর মহিলা জওয়ানরা তারা কাজ করতে চাইছে না, এই ওখানে প্রশ্ন করলে আমি তার উত্তর দেব যে সমস্যাটা কোথায়। তো আমি হ্যাঁ বলুন দীপাঞ্জন বাবু, বলুন সমস্যাটা কোথায়? সত্যি তো তাই, সিআইএসএফ এর মহিলা জওয়ানদের বিরুদ্ধে মানে মহিলা জওয়ানরা কাজ করছেন, সেখানেও বলা হচ্ছে রাজ্য অসহযোগিতা করছে, তাদের নিরাপত্তা দিতে পারছে না বা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। দেখো, এটা আমি তোমার মনে আছে যেদিন সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস এই সমস্ত অর্ডার দিয়েছিলেন সিআইএসএফ এর, আমি সম্পূর্ণ সম্মান রেখে মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার মহামান্য চিফ জাস্টিস এবং ডিভিশন বেঞ্চকে সম্মান রেখে বলছি, আমি সেদিন তোমাদের চ্যানেলে বলেছিলাম যে মহামান্য প্রধান বিচারপতি উনি 30,000 ফিট থেকে 30,000 ফিট ওপর থেকে সমস্যাটা দেখছেন, গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। আইন শৃঙ্খলা কিন্তু একটা রাজ্যের ব্যাপার, সেটা রাজ্য কন্ট্রোল করে। এই সিআইএসএফ জওয়ানরা যখন এয়ারপোর্টে ডিউটি করছে বা অন্যান্য খুব গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টরে ডিউটি করছে, পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিতে বা ইনস্টলেশনে, সেখানে আইন শৃঙ্খলার ব্যাপারটা থাকে না এবং সেখানে কিন্তু পাবলিক ডিলিং হয় না। বাংলার মধ্যে একটা বিচ্ছিন্ন হসপিটাল যেখানে পাবলিক ডিলিং হয় এবং রাজ্য আইন শৃঙ্খলার ব্যাপারটার দায়িত্ব নেয়, সেখানে কিন্তু আমি সেদিনই বলেছিলাম যে সিআইএসএফ কে কিন্তু ওখানে লোকাল পুলিশ স্টেশনের যে ওসি তার আন্ডারে কাজ করতে হবে। এবং যে মুখ্যমন্ত্রী গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন নির্বাচনের সময়, বিভিন্ন সময় বিএসএফ কে আক্রমণ করেছেন, সিআইএসএফ কে সবাইকে আক্রমণ করেছেন, সেই মুখ্যমন্ত্রীর পুলিশ সহযোগিতা যে করবে না, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সমস্যাটা ওইখানে নয়, সমস্যাটা যদি বদলাতে হয়, আমি বারবার বলছি সমস্ত সমস্যার মূল জায়গাটা হচ্ছে মুখ্যমন্ত্রী, ওনাকে না সরালে এই জিনিস চলতে থাকবে। সিআইএসএফ কেন, আমার এনএসজি কমান্ডো লাগালেও তুমি আরজি করে আইন শৃঙ্খলা ফেরাতে পারবে না। অসহযোগিতা তো আমরা দেখছি, মহিলাদের জন্য প্রয়োজনীয় বাথরুম নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এটা তো হবেই, কারণ এটাই তো চাইছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের জওয়ানদের ঘেরাও করুন, মায়েদের বলছেন, বোনেদের বলছেন ঝাঁটা লাঠি গুটি নিয়ে আক্রমণ করুন, দরকার পড়লে মানে মহিলা ঘটিত এই সমস্ত কেসে শ্রীলতাহালির কেস দিয়ে এদের ফাঁসান, এগুলো বলছেন। উনি কি করে আরজিকর হাসপাতালের মতো জায়গা, যেটা ওনার একটা সোর্স ছিল, সেই সোর্সের জায়গাটাতে উনি সিআইএসএফ কে একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেবেন? এবং ওই টালার পুলিশ যার কমিশনার বিনীত গোয়েল, সেই টালার পুলিশের ওসি কাজ করতে দেবে সিআইএসএফ কে? এটা আমি প্রথম দিন থেকে বলেছি, আমি এখনো বলছি, এটা কোনো নতুন জিনিস নয়। তবে এটা ভাবতে হবে, যতক্ষণ 355 না হবে ততক্ষণ কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইন্ডিপেন্ডেন্টলি বাংলার কোথাও কাজ করতে পারবে না। একদম ঠিক বলেছেন দীপাঞ্জন বাবু, একদম ঠিক। দীপাঞ্জন বাবু, আমি আসছি আপনার কাছে।